ট্রেন যখন স্টেশনে এসে পৌঁছালো তখন রাত 9টা বেজে গেছে। নেমে পড়লাম বটে, তবে এই স্টেশন আমার সম্পূর্ণ অজানা। এখানে আমি আগে কোনো দিন আসিনি। আজ আসতে হলো চাকরির খাতিরে। সেই বিকেল 4:15 নাগাদ লোকাল শিয়ালদা থেকে উঠেছিলাম। প্রায় 140 কিলোমিটার রেলপথ আসতে 5 ঘন্টা লাগার কথা নয়, মাত্র ঘন্টা তিনেকের মধ্যেই আমার পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনার কারণে লাইন অবরোধ ছিল বহুক্ষণ। তার ফলে গন্তব্যে পৌঁছাতে এত দেরি। কেন্দ্রীয় সরকারের অডিট অফিসে আমি একজন চাকুরে। এই রাজ্যের নানা জেলায় সরকারি অফিসগুলোতে অডিট করা আমার কাজ। আমাদের একটা অডিট টিম আছে, তাতে আছি আমরা 5 জন। হেমন্তবাবু হলেন আমাদের টিমের একজন অফিসার। আমি, রণজয়, সত্য আর কল্লোল তার নির্দেশ মেনে অডিটের কাজ করি। যখনই যেখানে অডিট করতে যাই, এই 5 জনই যাই। এই অঞ্চলে বিডিও অফিসে আমাদের অডিটের কাজ করার কথা। হেমন্তবাবুর নির্দেশে আমাকে আগে আসতে হলো, তার কারণ আমি আগামীকাল বিডিও অফিসে পৌঁছে অডিটের ব্যাপারে প্রাথমিক কথাবার্তা বিডিও সাহেবের সঙ্গে বলে নেব। তিনি প্রয়োজনীয় কাগজপত্র আমার পরামর্শ মতো গুছিয়ে রাখবেন। একদিন বাদে অর্থাৎ আগামী পরশু হেমন্তবাবু আরও 3 জনকে নিয়ে হাজির হবেন এখানে। পুরো দমে তখন অডিটের কাজকর্ম শুরু হবে। কলকাতার অফিস থেকে হেমন্তবাবু ফোনে বিডিওর সঙ্গে আমাদের থাকার ব্যাপারে কথাবার্তা বলেছিলেন। এই মফস্বলে থাকার নাকি খুব একটা ভালো জায়গা নেই। হোটেল নেই, কিন্তু 2-3টে লজ আছে। এরকমই একটা লজে 3টে ঘর বুক করে আমাদের কয়েকদিন থাকার ব্যবস্থা করা হবে। আর একটা পুরনো ডাক বাংলো আছে, সেখানে আমাদের 5 জনের একসঙ্গে থাকার সংকুলান না হলেও 2 রাতের জন্য আমার একা থাকার ব্যবস্থা করা হয়েছে। হেমন্তবাবুরা এখানে এসে পৌঁছলে ডাকবাংলো থেকে পাত্তারি গুটিয়ে আমি ওদের সঙ্গে লজে সাময়িক আস্তানা গাড়ব। এই মফস্বলে আমি প্রথম এলাম। এখানকার কিছুই চিনি না। ডাকবাংলো কোন দিকে সেই বিষয়েও কোনো ধারণা নেই। তাতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে হেমন্তবাবু আমায় বলে দিয়েছিলেন স্টেশনে নেমে যে কোনো রিক্সা চালককে বললেই সে আমায় ডাকবাংলোতে নিয়ে যাবে। ট্রেন থেকে এই স্টেশনে আমি ছাড়া আর 2-4 জন যাত্রী নেমেছিল। তাদের অনুসরণ করে খাড়া ওভারব্রিজ পেরিয়ে স্টেশনের বাইরে চলে এলাম। সারি সারি রিক্সা দাঁড়িয়ে রয়েছে। একজন রিক্সা চালককে জিজ্ঞেস করতেই সে বলল ডাকবাংলো যাবে, তবে 7 টাকা ভাড়া লাগবে। দরাদরি করার স্পৃহা আমার ছিল না। এত রাত হয়ে যাবে ভাবতে পারিনি। পেট চুই চুই করছিল খিদেই। কাজেই চুপচাপ চলে বসলাম রিক্সাতে। ডাকবাংলো পৌঁছতে বড় জোর 5-6 মিনিট লাগলো। স্টেশন থেকে যা দূরত্ব, 7 টাকা ভাড়া হওয়ার কথা নয়, কিন্তু 5 টাকা ভাড়াই যথেষ্ট। বুঝলাম আমাকে নতুন যাত্রী পেয়ে উপরি আদায় করলো আর কি। অডিটের কাজের সূত্রে অন্যান্য ডাকবাংলোয় থাকার অভ্যেস আমার আছে। সব জায়গাতেই ডাকবাংলো দেখতে একই রকম হয়। পাঁচিল নিয়ে ঘেরা অনেকটা জায়গার মাঝখানে ফ্যাকাশে লাল রঙের বাড়ি, পেল্লায় উঁচু সিলিং, বড় বড় 2-3খানা ঘর থাকে। আর প্রতি ডাকবাংলোতে একজন চৌকিদারও থাকে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। আমার আসার কথা চৌকিদার আগে থেকেই জানত, তাই মরাম বেছানো রাস্তার উপর আমার জুতোর মসমস আওয়াজ শুনে সে ছুটে এলো। বয়স্ক মানুষ, পরনে লুঙ্গি আর বিবর্ণ গেঞ্জি, মাথায় অল্প কাঁচা পাকা চুল। আমি কলকাতার অডিট অফিস থেকে আসছি শুনে সে আর তেমন কিছু জিজ্ঞেস করলো না। ছিলাম বিডিও অফিস থেকে তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়াই ছিল। আমাকে নমস্কার করে অভিবাদন জানালো, তারপর ঘর খুলে দিল। ডাকবাংলোর ভেতরটা দেখেই বুঝলাম এই নকশাটা আমার আগেই জানা। 2টো বড় ঘর, মাঝখানে বিশাল ডাইনিং হল। চৌকিদারকে জিজ্ঞেস করে জানলাম অন্য ঘরে কোনো অতিথি নেই, আমাকে একাই থাকতে হবে। মে মাসের গরম, ঘামে বিজ বিজ করছে শরীর। লোকটি বেশি কথা বলে না,
যেটুকু প্রশ্ন করি সেটুকুরই জবাব দেয়। তার নামও জানলাম, দশরথ, পদবী মণ্ডল। যে ঘরটিতে আমার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে দুটি লোহার খাট, একটিতে আমার জন্য বিছানা পেতেছে দশরথ, ধপধপে সাদা চাদর, দুটি বালিশ, আর হ্যাঁ, মশারিও আছে, অক্ষত মশারি। ডাক বাংলো বা লজের মশারিতে দেখেছি 2-4টে ফুটো থাকে, আজকের এই মশারিটা ব্যতিক্রম। দশরথকে জিজ্ঞেস করাতে সে বলল মশারি, বালিশ, চাদর সম্পত্তি কেনা হয়েছে। বাবা, আমার ভাগ্যটা ভালোই বলতে হবে। ডাকবাংলো থেকে কয়েক গজ দূরে দশরথের থাকবার কোয়ার্টার, সেখানে সে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। রাতে কিছু দরকার হলে আমি একটা হাত পারলেই সে চলে আসবে বলে জানালো। আমি জানি তার দরকার হবে না, কারণ পথশ্রমে শরীর এত ক্লান্ত, ঘুমটা যে গভীর হবে তাতে সন্দেহ নেই। দশরথ চলে গেলে দরজা আটকে দিলাম। একটা খড়খড়ি দেওয়া পেল্লাই সাইজের জানলা, লম্বা লোহার শিক দিয়ে ঘেরা। সেই জানলাটা দক্ষিণ দিকে, ফুরফুরে বাতাস আসছিল। ওটা বন্ধ করার কোনো মানে হয়নি, খোলাই রাখলাম। তাতে তা ভালোই হলো, কারণ ডাকবাংলোয় উঁচু সিলিংয়ের ফ্যানটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে বড় ধীর গতিতে ঘুরছে। দক্ষিণে জানলাটি না থাকলে গরমের দাপটে রীতিমতো অসুবিধা হওয়ারই কথা। ঘুমাবার আগে কিছু একটা না পড়লে আমার সহজে ঘুম আসে। 2-1টা বাংলার সাময়িক পত্রিকা পড়তে পড়তে ঘুমে চোখের পাতা ভারী হয়ে এলো। কখন যে ঘুম এসে গেল আমার বুঝতে পারার কথা নয়। কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে নিস্তব্ধ, শুধু ফ্যানের একঘেয়ে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। বোধ হয় অনেকক্ষণ হলো বাতাস পড়ে গেছে। জানালা দিয়ে বাতাস তো আর আসছে না। ঘামে ভিজে গেছে শরীর। অত্যধিক গরমের জন্যে কি ঘুমটা ভেঙে গেল, নাকি অন্য কোনো কারণ? আর কি কারণ হতে পারে? চুপচাপ বিছানায় শুয়ে আবার ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু চারপাশ তো এখন নিস্তব্ধ নয়। কেমন যেন একটা আওয়াজ আসছে কানে, যেন কেউ কাঁদছে। কে কাঁদছে? দশরথের বাড়িতে কেউ কাঁদছে? কান পেতে শুনলাম, হ্যাঁ ঠিকই, কান্নার আওয়াজ। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মনে হচ্ছিল বন্ধ দরজার ওপারেই কেউ কাঁদছে। এত রাতে এভাবে কাঁদবার কারণই বা কি? কেউ কি কাউকে মারধর করেছে? কেমন যেন আমার মনে হলো আমার চুপ করে শুয়ে থাকা উচিত নয়। কে কাঁদছে উঠে দেখা উচিত। মনের মধ্যে কে যেন ভিড় করছিল, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। মশারি তুলে বাইরে এলাম। কান পেতে শুনলাম বালিশের পাশে টর্চ নিয়ে শোয়া উচিত ছিল, কিন্তু টর্চটা আমি আনতেই ভুলে গেছি। মনে হচ্ছিল আমার বাড়ির দরজার ওপারেই কেউ কাঁদছে। কোনো জন্তু টন্তু নয় তো? বেড়ালও হতে পারে না, বেড়াল এরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদে না। যে কাঁদছে সে মানুষই, আর সে আমার খুব কাছাকাছি আছে। হয়তো ওই বন্ধ দরজার সামনে প্রশস্ত সিমেন্টের যে চাতালটা, সেখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটানা কেঁদে চলেছে। আবার আমার মনের মধ্যে আবার যেন কেউ বিড়বিড় করছে, দরজাটা খোলো, হ্যাঁ খোলো দরজাটা, দরজাটা খোলো। অগ্রপশ্চাৎ বিবেচনা করার সুযোগই পেলাম না। যেন মনের মধ্যে যে আদেশ করছে তার কথা মেনেই দরজাটা খুললাম। আর চৌকা ডিঙিয়ে ঘরের বাইরে এসে দেখলাম সিমেন্টের চাতালে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে হাঁটু পর্যন্ত ঝুলছে
পাহাড়ি ফ্রক, এক মাথা চুল কিরকম উস্কো খুস্কো, হাত দিয়ে চোখ রোগড়ে রোগড়ে সে একটানা কেঁদেই চলেছে। আমি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো খুকি, কাঁদছো কেন? তোমার বাবার নাম কি দশরথ? উত্তরে মেয়েটি মুখে কিছু বলল না, শুধু আঙুল দিয়ে দূরের দিকে দেখালো। আমি কিছুই বুঝতে পারলাম না কি দেখাচ্ছে ও। ওদিকে তো অন্ধকার ঝোপঝাড়, ওদিকে কি আছে? আমি আরো একটু এগিয়ে গেলাম, মুখে বললাম, ওখানে কি দেখাচ্ছ খুকি, কি হয়েছে ওখানে? উত্তরে মেয়েটা এবারও মুখে কিছু বলল না। ও কি কথা বলতে পারে না বোবা? কিন্তু বারবার ঝোপের ধারে ও কি দেখাতে চাইছে? এবার মেয়েটি চাতাল থেকে মোরামের রাস্তায় নেমেছে, এক টানা কেঁদে যাচ্ছে আর বারবার আঙুল তুলে দূরের দিকে দেখাচ্ছে। আকাশে এক ফালি চাঁদও নেই, অন্ধকারে ঘন হয়ে আছে চারপাশ। আমি আবছাভাবে মেয়েটাকে শুধু খেয়াল করতে পারছি। এখন দেখছি ও ছুটে যাচ্ছে ঝোপে, তবে ওদিকে তো পাঁচিলের বাধাও আছে। কিছুটা গিয়ে থামছে, আমার দিকে তাকাচ্ছে, আঙুল তুলে কি যেন ইশারা করছে, আবার ছুটছে। আমি আর স্থির দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভীষণ কৌতূহল হচ্ছিল আমার, কি দেখাতে চাইছে মেয়েটা, ইশারায় কি বোঝাতে চাইছে। আমি সিঁড়ি দিয়ে মোরামের জমিতে নেমে এলাম, তারপর মেয়েটা যেদিকে ছুটছে সেদিকে এগোতে লাগলাম। খানিকটা এগোতেই দেখি গাছপালার মাঝখানে একটা ইঁদারা, আর সেই ইঁদারার পাশে ঝাঁকড়া গাছের দিকে তাকিয়ে আতঙ্কে বুক হিম হয়ে গেল। সেই গাছের ডালে একটা মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে। মানুষটি কে? সে গলায় দড়ি দিয়েছে কেন? কেন? মেয়েটাই বা কে? এরকম ভাবতে ভাবতে আমি দেখলাম মেয়েটি ইন্দারার চওড়া চাতালে গিয়ে উঠেছে, এক টানা কেঁদে চলেছে। আর তারপরে আমি মেয়েটাকে আর দেখতে পেলাম না। কোথায় গেল? ওই ইন্দারার মধ্যে লাফিয়ে পড়লো নাকি? আমি ইন্দারার একেবারে ধারে এগিয়ে গেলাম, চাতাল দিয়ে ঝুঁকে নিচের গভীরে তাকালাম। অতল স্পর্শী অন্ধকার। ইন্দারার সেই অন্ধকারময় গভীরতা থেকে এক টানা কান্নার আওয়াজ ভেসে আসছে। তার মানে বাচ্চা মেয়েটা ইন্দারার ভেতরে লাফিয়ে পড়েছে, আর সেখান থেকেই তার কান্নার শব্দ আমার কাছে আসছে। কিন্তু আমি কি করব? আমি কি ওই ইঁদারার মধ্যে ঝাঁপ দেব? হ্যাঁ, তাই করাই উচিত। ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাবার কোনো চেষ্টা করবো না। আমার মনের মধ্যে কে যেন বিড়বিড় করে চলেছে এক টানা, ঝাঁপ দাও, ঝাঁপ দাও, ইঁদারার মধ্যে ঝাঁপ দাও, মেয়েটাকে বাঁচাবার চেষ্টা করো। নিজেকে আর ঠিক রাখতে পারলাম। ইঁদারার মধ্যে মাথা ঝুঁকিয়ে আমি দেখছিলাম, কিছুই দেখতে পাচ্ছিলাম না। অন্ধকার, বড় গভীর অন্ধকার, আর কানে আসছিল এক টানা কান্নার আওয়াজ। ইঁদারায় ঝাঁপ দিতে যাব এমন সময় কানে যেন এলো এক চিৎকার, বাবু, 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 কি করছেন বাবু? বাবু, 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 আপনি কি করছেন বাবু? বলার সঙ্গে সঙ্গে কে যেন দুটো বলিষ্ঠ হাত দিয়ে আমায় জড়িয়ে ধরলো, আর সঙ্গে সঙ্গে আমার সম্বিত ফিরে এলো। আমি বুঝতে পারলাম দশরথ আমাকে দু হাতে চেপে ধরে আছে আর আমার কানের কাছে চিৎকার করছে, বাবু, 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 বাবু। দশরথের আলিঙ্গনের মধ্যে আমি থরথরিয়ে কাঁপছিলাম। দশরথ আমাকে টেনে হিঁচড়ে ইঁদারার ধার থেকে সরিয়ে নিয়ে এলো। হাঁপাচ্ছিল সে, হাঁপাতে হাঁপাতে বলল, এসব কি করছেন বাবু? হ্যাঁ, কি করছেন? আপনি বিছানা থেকে উঠে এখানকেই বা এলেন কেন? হ্যাঁ, কি করছেন আপনি বাবু? আমি আঙুল তুলে দশরথকে দেখাতে চাইলাম গাছের ডালে ঝুলন্ত মৃতদেহটি। দশরথ সেদিকে তাকিয়ে বলল, বাবু, আপনি কি বলতে চাইছেন? কি দেখাচ্ছেন ওদিকে?
কিছু তো নাই। এবার আমার অবাক হওয়ার পালা। আমি দেখলাম গাছের ডালে মৃতদেহটির কোনো চিহ্ন নেই। কোথায় গেল সেটা? আমি কাঁপতে কাঁপতেই বললাম, ওই ডালে একজন গলায় দড়ি দিয়েছে। আমি স্পষ্ট তার দেহটা ঝুলতে দেখেছি। আর হ্যাঁ, একটা বাচ্চা মেয়েও ছিল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সেই তো আমাকে এত দূর ডেকে নিয়ে এলো। তাকে তো দেখলাম, সে তো ইন্দারার মধ্যেই ঝাঁপ দিল। শরৎ বলল, বাবু বাবু শান্ত হন, ঘরে চলেন, সব বলছি। দশরথের মুখে সব শুনলাম আমি। প্রায় বছরখানেক আগে একজন সরকার ইঞ্জিনিয়ার তার 10-11 বছরের মেয়েকে নিয়ে এই ডাক বাংলোতে রাত কাটাতে আসেন। পরের দিন সকালে দেখা যায় ইদারার পাশে ওই ঝাঁকড়া আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছিল, আর তার মেয়েটি নিখোঁজ। পরে ইন্দারার জলে মেয়েটির দেহ ভেসে ওঠে। এসব নিয়ে নানান লোকে নানান কথা বলে। কেউ বলে ইন্দারার জলে নিজের মেয়েকে ঢিলে ফেলে দিয়ে লোকটি আত্মহত্যা করেছিলেন। আবার কেউ বলে মাঝরাতে ওভাবে বাবাকে গাছের ডালে ঝুলতে দেখে মেয়েটি নিজেই ভয় পেয়ে ইদারার মধ্যে লাফিয়েছিল। পুলিশের তদন্তে মৃত লোকটি সম্বন্ধে আরও জানা যায়, সে ব্যক্তিগত জীবনে খুব অসুখী ছিল, কারণ তার স্ত্রী অল্প বয়সে মারা গিয়েছিল। দশরথের ধারণা মনের দুঃখে আর অবসাদে লোকটি এখানে এসে আত্মহত্যা করে, আর তার আগে নিজের মেয়েকেও সব দুঃখ কষ্ট থেকে অব্যাহতি দিয়ে ইদারার জলে ফেলে দেয়।